Audio নমস্কার, গানগপ্প ক্যাফে চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আজ গানগপ্প ক্যাফে চ্যানেলের বিশেষ নিবেদন তন্ময় সরকারের ডক্টর ড্র্যাকুলা। 24 বছর আগের কথা। সদ্য ক্লাস 7-এ উঠেছি। আমাদের গ্রামের রাস্তায় তখন কোনো আলো নেই। সন্ধ্যার পর বন জঙ্গলময় পাড়াটা ছোপ ছোপ অন্ধকারে রহস্যময় হয়ে থাকত। আমার নেশা ছিল গল্পের বই পড়ার, আর বাড়িতে ছিল এই ব্যাপারে কঠোর নিষেধাজ্ঞা। অগত্যা পাঠ্য বইয়ের তলায় রবীন্দ্রনাথ, শরৎচন্দ্র, সুকুমার রায়রা লুকিয়ে থাকতেন। মা রান্নাঘরে ভীষণ ব্যস্ত হয়ে পড়লে তারা বেরিয়ে এসে আমার মগজে আশ্রয় নিতেন। সেদিন ঘোরতর বৃষ্টি। ক্লাসে আমরা মাত্র জনা 5। প্রিয় বন্ধু সঞ্চয় কাছে এগিয়ে এলো, মুখটা থমথমে। একটা জিনিস দেখবি? কি রে? এদিকে আয়। ক্লাসের এক কোণে নিয়ে গিয়ে ব্যাগ থেকে একটা বই বের করলো সঞ্চয়। গাটা ছমছম করে উঠল। পুরানো রঙিন মলাট, একটা সাদা মুখ, চোখ দুটো গাঢ় লাল, আর রক্তাক্ত ঠোঁটের ফাঁক দিয়ে ক্যানাইন দুটো বেরিয়ে আছে। বইয়ের নাম ড্রাকুলা। সঞ্চয় ফিসফিস করলো, পড়বি? হ্যাঁ, অবশ্যই। কিন্তু তুই এই বইটা কোথা থেকে পেলি? ডাক্তার জেঠুর পুরোনো শেলফে পেয়েছি বইটা। গ্রামের বিখ্যাত ডাক্তার অবিনাশ চৌধুরী, সঞ্চয়ের জ্যাঠামশাই। সবাই তাকে চৌধুরী ডাক্তার বলে ডেকে থাকেন। সেদিন সন্ধ্যায় মা রান্নাঘরে ঢুকলো না। রাতে খাওয়ার পর মাকে বললাম, অনেক হোম টাস্ক বাকি, আজ রাতে জেগে পড়ব। ছেলের পড়াশোনায় মতি দেখে মা অবাক হলো, বোধহয় খুশিও। বলল, বেশি রাত করবি না তা বলে। আচ্ছা মা। গোলপাতার ছাউনি দেওয়া আমাদের বড় 8চালা ঘর। এক প্রান্তে মা বাবার শোয়ার খাট, মাঝে আলমারি, সাদা কালো প্যানাসনিক টিভি আর আলনা। অপর প্রান্তে আমার পড়ার টেবিল আর ছোট্ট একটা খাট। গভীর রাত, মা বাবা ঘুমোচ্ছে। পড়ার টেবিলে অল্প আলোর একটা টেবিল ল্যাম্প, তার নিচে কালো অক্ষরে জলজল করছে এক ভয়ঙ্কর আতঙ্কের কাহিনী। আমি গোগ্রাসে পড়ছি, যেন চলে গিয়েছি সেই 19বিংশ শতাব্দীর প্রত্যন্ত ইউরোপে। হিংস্র সাপদ সংকুল বনের পথে কোনো অজানা গারোয়ানের ঘোড়ার গাড়িতে আমি নিজেই সাওয়ার। পড়ছি, কাহিনী যেন ভোরের আলো ফোটার আগেই শেষ হতে চাইছে। কেউ যেন তীব্র হিংস্রতায় আর গতিতে আমাকে দিয়ে পড়িয়ে নিচ্ছে বইটা। প্রায় শেষ হয়ে এসেছে রক্তচোষা ভ্যাম্পায়ারের গা হিম করা উপাখ্যান। অবাক হয়ে দেখি টেবিল ল্যাম্পটা থেকে ধোঁয়া উঠছে। সারা গায়ে কেমন কাটা দিয়ে উঠল। ঠিক যখন শেষ শব্দটি পড়লাম, তখনই দপ করে নিভে গেল টেবিল ল্যাম্পটা। সারা শরীর পাথর হয়ে গিয়েছে। চেয়ার থেকে উঠতে পারছি না। একটা ছায়া আমাকে ঘিরে প্রদক্ষিণ করছে। কে যেন গলায় হাত বোলাচ্ছে। হুঁশ হারিয়ে ফেলছি। কোনো মতে উঠে উপুর হয়ে পড়লাম খাটের উপর। পরদিন ঘুম ভাঙল প্রচণ্ড জ্বর নিয়ে। চোখ খুলে দেখি মা মাথার কাছে বসে কপালে জলপট্টি দিচ্ছে। সন্ত্রস্ত চোখে তাকালাম টেবিলের দিকে। আশ্চর্য, ভয়ানক বইটা সেখানে নেই। টেবিল ল্যাম্পের নিচে খোলা পড়ে আছে ইতিহাস বই। কিন্তু কাল রাতে তো ইতিহাস বই আমি খুলিনি। দুর্বল শরীরে কোনো রকমে উঠে বসলাম। খাট থেকে নেমে টেবিল ল্যাম্পের সুইচটা চাপলাম। সে ভদ্রলোকের মতো জ্বলে উঠল। তাহলে রাতে যে হঠাৎ নিভে গিয়েছিল
দুপুরে চৌধুরী ডাক্তার এলেন। তার গলায় মাফলার। বাবা জিজ্ঞাসা করলো, ও চৌধুরীদা, এই গরমে গলায় মাফলার? একটু ঠান্ডা লেগেছে। আচ্ছা, তোর ছেলের রক্তের গ্রুপ কি ও নেগেটিভ? বাবা অবাক হলো। হ্যাঁ, কিন্তু তুমি জানলে কি করে? উত্তর না দিয়ে চৌধুরী ডাক্তার বিড়বিড় করলো, জব্দ করতে সময় লাগবে। 3টে আলাদা আলাদা আইডেন্টিটি দিয়ে সাকশন করাতে হবে। বাবা অবাক হয়ে জিজ্ঞেস করলো, কি জব্দ করার কথা বলছেন আপনি? হঠাৎ সম্বিতে ফিরে চৌধুরী ডাক্তার বলল, জ্বরটাকে জব্দ করার কথা ভাবছিলাম। এ তো জাতা জ্বর নয়। তারপর ভালো করে আমার গলার কাছে আঙুল বুলিয়ে কি যেন দেখতে লাগলেন। খসখসে আঙুল, বেশ কিছুদিনের না কাটা লম্বা লম্বা নখ। আমার গলার কাছে ঝুঁকে হঠাৎ একবার কেঁপে উঠলেন। সেই ঝাঁকুনিতে গলা থেকে সরে গেল মাফলারটা। দেখলাম তার গলার কাছে লাল হয়ে আছে অনেকগুলো ছিদ্র। বাবা জিজ্ঞেস করলো, ওকে কি তাহলে কলকাতায় নিয়ে যাব? চৌধুরী ডাক্তার জোরের সঙ্গে বলল, না না, আমি ওকে সুস্থ করে তুলব। এই ওষুধটা চলবে, বুঝলি? ঘরে আলো বাতাস ঢোকার দরকার। জানলাটা সবসময় খোলা রাখবি। বেরিয়ে যেতে যেতে চৌধুরী ডাক্তার পেছন ফিরে আমার দিকে তাকিয়ে অদ্ভুত দৃষ্টিতে হাসলো। কেমন ভয় লেগে যাওয়ার মতো সে হাসি। আমার ভয়ার্ত মুখ দেখে হাসিটা যেন আরো নিষ্ঠুর হয়ে উঠল। আমার মুখের কাছে এসে ঘন লম্বা নিঃশ্বাসের সঙ্গে বললেন, See you soon. ওষুধ খেয়ে জ্বর আরো বেড়ে গেল। মধ্যরাত বোধহয়। আমি তখন ড্রাকুলার সুউচ্চ প্রাসাদের সর্বোচ্চ ঘর থেকে রক্তচোষার ভয়ে পালাচ্ছি। জানালার শিক কেটে বেরিয়ে কার্নিশ বেয়ে এগোচ্ছি। নিচে সুগভীর খাদ, যখন তখন পা পিছলে যেতে পারে। কোথাও কোনো জনপ্রাণী নেই। হঠাৎ পেছন থেকে দাঁত খিঁচানির পাশবিক শব্দ শুনতে পেলাম। দেখি আমার ঠিক পেছনে দাঁড়িয়ে আমাদের পাড়ার করবাড়ির শিবানিদি। বাদুরের মতো তার দানা, ক্যানাইন দুটো লম্বা করে আমার ঘাড়ের উপর নিঃশ্বাস ফেলছে। ভয়ে চমকে উঠতেই কার্নিশ থেকে পাটা হড়কে গেল। শরীরে প্রচণ্ড ঝাঁকুনি দিয়ে ঘুমটা ভাঙল স্বপ্ন নাকি দুঃস্বপ্ন। ঘুমন্ত মা বাবার লম্বা শ্বাসের শব্দ শোনা যাচ্ছে। অন্ধকার। হঠাৎ একটা সাদা আলো এসে পড়ল বিছানার ওপর। আলোর উৎস খুঁজতে গিয়ে চোখ চলে গেল খোলা জানালার দিকে। ভয়ে কুঁকড়ে গেলাম। গালের দুপাশ দিয়ে নেমে গেল ঠান্ডা রক্তের স্রোত। জানালায় দাঁড়িয়ে আছে চৌধুরী ডাক্তার। রক্তহীন সাদা তার মুখ, অথচ চোখ দুটো টকটকে লাল। রক্তে ভেজা ঠোঁট দুটো দুপাশে টানা। বের হয়ে রয়েছে সবগুলো দাঁত। ক্যানাইন দুটো লম্বা হয়ে নেমে এসেছে প্রায় থুতনি পর্যন্ত। আমাকে সে হিস হিসিয়ে কাছে ডাকছে, আয়। তার পেছনে ডাকছে অজস্র হিংস্র পশু। একটা কালো বেড়াল উঠে এলো তার ঘাড়ের ওপর। আমার দিকে তাকিয়ে সে খিচিয়ে উঠল। চৌধুরী ডাক্তার আবার হিসিস করে ডাকলো, আয়। মাথাটা কেমন ঝিমঝিম করে উঠল। একটা আবেশে শরীরটা হালকা হয়ে গেল। চোখ বুজে আসতে চাইল, আর সবটুকু চেতনা জুড়ে একটা তীব্র সাদা আলো আমাকে গ্রাস করল। সাদা আলোর মধ্যে ছোপ ছোপ রক্ত দেখতে পেলাম। খুব খুব তেষ্টা পেল। জলের নয়, কিরকম একটা অন্য রকমের তেষ্টা। মন্ত্রমুগ্ধের মতো জানালার কাছে এগিয়ে গেলাম। চৌধুরী ডাক্তার বলল, আরো কাছে আয় রঞ্জন, অমর হয়ে যা।
যাবি, আর তোর ও নেগেটিভ পেলে আমারও বহুদিন টেস্টটা পাবে না। আরো অনেকে আসবে তোর কাছে, আরো অন্তত দুজন কাছে না এলে তুই যে অমরত্ব পাবি না রে। ঘোরের মধ্যে জিজ্ঞাসা করলাম, এত এত টেস্টটা কিসের? নিঃশ্বাস আমার মুখের উপর ফেলে চৌধুরী ডাক্তার কিম্ভূত স্বরে বলল, রক্তের রক্তের রক্তের। তারপর সে জানালার শিকের ভিতর দিয়ে হাত গলিয়ে আমার ঘাড় ধরে টেনে ঠেসে ধরলো একটা জানালার সঙ্গে। বুঝে আসা চোখে দেখলাম চৌধুরী ডাক্তারের ক্যানাইন দুটো খাড়া হয়ে বিঁধে যাচ্ছে আমার শ্বাসনালীর পাশে। সাদা আলোটা হঠাৎ গাঢ় লাল হয়ে গেল। জ্ঞান ফিরল বেলায়। আমার মুখের কাছে ঝুঁকে আছে অপরিচিত একজন মানুষ, গলায় স্থেথো ঝোলানো। বুঝলাম তিনি ডাক্তার। নিশ্চয়ই বাবা শহর থেকে আনিয়েছেন। আমি টাকাতেই সবাই হই হই করে উঠল। কিন্তু ডাক্তারের কোনো হেলদোল নেই। তিনি একটা ম্যাগনিফাইং গ্লাস দিয়ে মন দিয়ে আমার গলা নিরীক্ষণ করতে লাগলেন। বাবা জিজ্ঞেস করলো, ওটা কিসের দাগ ডাক্তারবাবু? দুটো ছিদ্র মনে হচ্ছে। ডাক্তার আমার জ্যামিতি বক্স থেকে স্কেল বের করে কিছু মাপলেন, তারপর বিড়বিড় করলেন, পেয়ার অফ ক্যানাইন্স। বাবা শুনতে না পেয়ে আবার জিজ্ঞেস করলো, কিসের? ডাক্তার নিজের মনেই আবার বিড়বিড় করলেন, ফার্স্ট টাইম। তারপর জোরে জিজ্ঞাসা করলেন, আপনার ছেলে ব্লাড গ্রুপ কি জানে? বাবা বলল, ও নেগেটিভ। শহুরে ডাক্তার যেন স্বস্তির নিঃশ্বাস ফেললেন। বেশ, কোনো ভয় নেই। আপাতত কোনো ওষুধ দিচ্ছি না। আজকের রাতটা যাবে, কাল আপনাকে একটা কাজ করতে হবে। বাবা বলল, হ্যাঁ বলুন। ডাক্তার ব্যাগ থেকে একটা শিশি বের করে বাবার হাতে ধরিয়ে দিলেন। একটা বড় ড্রামে জল ভরবেন, সেই জলে এই শিশির ওষুধটা ঢেলে ভালো করে মেশাবেন। তারপর 5টা লোক দিয়ে এই পাড়াসহ 2-4 পাড়া যতটা পারবেন ততটা স্প্রে করাবেন। মনে রাখবেন, আজ নয় কাল। আর এই শিশিটা খুব সাবধানে রাখবেন, চুরি যেন না হয়। বাবা বিস্মিত হলো। কি চুরি? হ্যাঁ, চুরি। খুব সাবধানে রাখতে হবে এটাকে, একটা রাতের জন্য অন্তত। এটা কি ডাক্তারবাবু? ডাক্তার আপন মনে বললেন, চ্যালেঞ্জ। বাবা আরো অবাক হয়ে জিজ্ঞেস করলো, মানে? কিছু না, এটা এক জাতীয় পাইরেথ্রাম। যদি ছেলেকে বাঁচাতে চান, যা বললাম তাই করবেন। সেই রাতে একইভাবে আবার আমার ঘুম ভাঙল। চারিদিকে পৈশাচিক সব শব্দ, নেকড়ে হায়নার ডাক। আমার বিছানার উপর সেই সাদা আলো। দেখলাম দাঁড়িয়ে আছে জানলায় কর বাড়ির শিবানিধি। আচ্ছন্ন অবস্থায় অবাক হলাম। শিবানিধি তুই? কেমন ফ্যাসফ্যাসে হয়ে গেছে শিবানিধির গলা। আমি খুব কাছে গেলে সে আমার মুখের কাছে মুখ নিয়ে বলল, জড়ানো গলায় বললাম, বাবা কোথায় রেখেছে আমি জানি না গো। শোনা মাত্র হিংস্র হয়ে উঠল আমাদের শিবানিধি। মুহূর্তের মধ্যে সাদা হয়ে গেল তার মুখ, লাল হয়ে উঠল তার চোখ, আর খাপ থেকে তলোয়ার বের করার শব্দে বেরিয়ে এলো সেই ক্যানাইন। শিথিল স্বরে বললাম, বড় তেষ্টা। শিবানিধি বলল, কাতর স্বরে বললাম, বিশ্বাস করো, বিশ্বাস করো, আমার কাছে নেই। এবার আরো হিংস্রতা দেখিয়ে শিবানিধির বলে উঠল,
কাঁদো কাঁদো হয়ে বললাম, জানি না ওটা কোথায় আছে গো। কে কে তোমাদের ক্যাপ্টেন? তীব্র হিংস্রতায় আমাকে জানলার কাছে ঠেসে ধরে তার ক্যানাইন আমার গলায় বসিয়ে দিতে দিতে বলল। শিরশির করে উঠল সারা শরীর, তেষ্টাটা বেড়ে যেতে যেতে অসহ্য হয়ে উঠল। পরদিন সকালে মা আমার মাথায় হাত বুলিয়ে দিতে দিতে হঠাৎ চিৎকার করে উঠল, এ কি রঞ্জন, কাল তোর গলায় দুটো ছিদ্র ছিল, আজ দেখছি চারটে। সারা দিন বিছানায় শোয়া, বিকালে একটু উঠেছি। আলো আধারি ঘর, আমি একা। টয়লেটে যাব। আলমারির পাল্লায় লাগানো বড় আয়নার সামনে দিয়ে যাওয়ার সময় হঠাৎ চমকে উঠলাম। একটা বীভৎস মুখের মানুষ যেন আয়নার সামনে দিয়ে বেরিয়ে গেল। নাকি ওটা আমারই মুখ? বুকের মধ্যে কেঁপে উঠল। ফিরে আবার আয়নার দিকে তাকাতে সাহস হলো না। তবু কৌতূহল বড় বালাই, না তাকিয়ে পারলাম না। এ কি 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 ভয়ঙ্কর আমি! কাগজের মতো সাদা মুখ, কুমিরের মতো লাল আর তীক্ষ্ণ চোখ, নেকড়ের মতো লম্বা লম্বা দুটো দাঁত, আর পিছনে ওই লম্বা ছায়াটি কার? বরফ মাখা নিঃশ্বাস ফেলছে আমার চুলের ওপর। চিৎকার করে উঠলাম। ঘরের উঁচু আড়ার উপর থেকে যেন ডানা ঝাপটে উড়ে গেল একটা বাদুড়ের ছায়া। জ্ঞান হারালাম। সন্ধ্যায় জ্ঞান ফিরল। আবার এলেন সেই শহুরে ডাক্তার। দেখে টেকে একইভাবে বিড়বিড় করলেন। সেকেন্ড সাকশন। জোরে বাবাকে বললেন, ডোন্ট ওয়ারি, যা বলেছিলাম করেছেন? বাবা বলল, হ্যাঁ, পুরো গ্রামে স্প্রে করে দিয়েছি। কিন্তু আমি এবার চূড়ান্ত আতঙ্কিত হয়ে পড়লাম। নিজের বীভৎস মুখের কল্পনা করেই ভয়ে কিরকম আড়ষ্ট হয়ে গেলাম। রাতে আটকে দিলাম জানালা। কিন্তু কি লাভ? মাঝরাতে আবার সেই ঘুম ভাঙল, আবার সেই ভয়ঙ্কর তেষ্টা। কোনো এক অজানা শক্তি আমাকে জানালার কাছে টেনে নিয়ে গেল। ভোরের মধ্যে খুলে দিলাম জানালা। এ কি? জানালার পাশ দিয়ে চলে যাওয়া গ্রামের সরু রাস্তাটা নীলচে আলোয় চকচক করছে। একটা ব্রিটিশ আমলের ঘোড়ার গাড়ি চলে যাচ্ছে, তার গাড়োয়ানের মুখ ঢাকা, কিন্তু হাতগুলো লোমশ। সেই গাড়ির মধ্যেই বসে আছে চৌধুরী ডাক্তার। পেছনে পেছনে চলেছে অনেকে, শিবানীদি, সুতোপাদি, বরুণদা, সুজিত কাকা, আরো অসংখ্য ওই কুকুর, বেড়াল, শেয়াল। সুতোপাদি ভাঙা গলায় শিবানীর দিকে বলল, আমার চন্দনকে চাই। শিবানীদি লম্বা নখ দিয়ে সুতোপাদির গলা খিমচে দিয়ে বলল, ওদিকে গাড়িটা অনেকটা এগিয়ে গিয়েছে। এরা ঝগড়া থামিয়ে গাড়িটিকে অনুসরণ করতে দৌড়লো। কিন্তু সবার পেছনে ওটাকে আমার প্রিয় বন্ধু সঞ্চয় নাকি? আমার রক্তের তেষ্টাও যেন আরো বেড়ে গেল। মনে হলো সঞ্চয়ের কাছে গেলে সব তেষ্টা পরিতৃপ্ত হয়ে যাবে। নিচু স্বরে ডাকলাম, সঞ্চয়, এই সঞ্চয়। সঞ্চয় ঘাড় ঘুরিয়ে আমার জানালার দিকে তাকালো। একটা অদ্ভুত লোলুপতার হাসি হেসে উঠল। লাল হয়ে উঠল ওর চোখ। খচ করে বেরিয়ে পড়ল একজোড়া সানানো দাঁত। ও লাফ দিল আমার জানালার দিকে। আমিও সঞ্চয়ের কাছে যাওয়ার জন্য উতলা হয়ে উঠলাম। ঠিক তক্ষুনি আমার চিন্তায় ধাক্কা খেল থার্ড সাকশন। ওর দাঁত দুটো আমার গলায় ফুটলেই আমি পিশাচ হয়ে যাব। ওই তো সঞ্চয়ের মাথা জানালার শিক গলে ঢুকে যাচ্ছে। এখনই দাঁত দুটো বসিয়ে দেবে আমার গলায়। পেছন থেকে বাবা এসে দুম করে জানলাটা বন্ধ করে দিল। এত রাতে জানলার কাছে দাঁড়িয়ে আছিস কেন রঞ্জন?
শুয়ে পড়। পরদিন শোনা গেল গ্রাম থেকে জনা 10 মানুষ নিখোঁজ হয়েছে। পুলিশ তাদের খুঁজে বের করার চেষ্টা করছে। আর শিবানিধির হবু বর চন্দনদা খুব অসুস্থ, তার গায়ে একটুও রক্ত নেই। কলকাতায় নিয়ে যাওয়া হয়েছে, কিন্তু রক্ত পাওয়া যাচ্ছে না। তার রক্তের গ্রুপ ও নেগেটিভ। নমস্কার, এতক্ষণ আপনারা শুনছিলেন তন্ময় সরকারের ডক্টর ড্র্যাকুলা। গল্প পাঠ ও চৌধুরী ডাক্তারের ভূমিকায় স্যান্ডিদা, শহরের ডাক্তারের চরিত্রে অরিত্রা ভোরয়, মা এবং শিবানিধির চরিত্রে স্বস্তিকা, বাবার চরিত্রে আমি সৃঞ্জয়, সুতপাদির চরিত্রে অন্তরা দাস, পোস্টার ডিজাইন এবং সাউন্ড এডিটিংয়ে আমি সৃঞ্জয়। এখনকার মতো গান গপ্প ক্যাফের সময় শেষ। পরের সপ্তাহে আমরা হাজির হব নতুন কিছু গল্প নিয়ে, আর চেষ্টা করব মাঝে মাঝেই গানের কিছু অংশ আপনাদের সাথে ভাগ করে নেবার। ততক্ষণ আমাদের সঙ্গে থাকুন, অ্যান্ড টিল দেন লাইক, সাবস্ক্রাইব আওয়ার চ্যানেল গান গপ্প ক্যাফে।